হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 12-এর প্রথম ক্লাস। ক্লাস 12-এর প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের ইউনিট 1 সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের উপরে। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের উপরে আমাদের প্রথম ক্লাসটি হতে চলেছে, আর এটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। সুতরাং তোমাদের প্রথম থেকে একদম মন দিয়ে খাতা পেন নিয়ে বসে পড়তে হবে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। দেখো, সিকোয়েন্সিয়াল সার্কিট সিকোয়েন্সিয়াল সার্কিটটা জানতে গেলে আমাদের ফার্স্টে জানতে হবে কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে, আমরা আগের ক্লাসে পড়েছি, ক্লাস 11-এ আমরা জানতাম যে কি লজিক সার্কিটে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। এইবার কম্বিনেশনাল সার্কিট আমরা আগের ক্লাসে পড়ে এসেছি, এইবার পড়বো সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট জানতে গেলে আমাদেরকে কম্বিনেশনাল সার্কিটের একদম ঠিকঠাক জিনিসটা আমাদের জানতে হবে যে কম্বিনেশনাল সার্কিটে কি হয়। তো সেটা আমি শর্টে তোমাদেরকে বলে দিই ফার্স্টে। দেখো, কম্বিনেশনাল সার্কিটে কি হয়, সিম্পল, ইনপুট দেবে আর আউটপুট পাবে। যেই ইনপুটটা দেবে ঠিক সেই ইনপুটের উপরেই ডিপেন্ড করে আমরা একটা আউটপুট পাবো। দেখো এখানে রয়েছে অ্যারোটা একটুখানি ইয়ে দেওয়া হয়ে গেছে, এখানটায় হবে অ্যারো। দেখো, ইনপুট দিচ্ছে আউটপুট আসছে, সেকেন্ড ইনপুট দিচ্ছে সেকেন্ড আউটপুট আসছে। এর সাথে কোনো কিন্তু আগের কোনো কিছু মানে যেই ইনপুটটা দেবে তোমরা সেই আউটপুটটাই পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে কি আছে আমরা একটু দেখে নিই। দেখো বলেছে এখানে কি লেখা আছে, যে সমস্ত সার্কিটে আউটপুট বর্তমান ইনপুট এবং আগের আউটপুটের উপর নির্ভর করে। ভালো করে বোঝো, বর্তমান ইনপুট তো আছেই, সাথে কি আছে, আগের আউটপুটটা কিন্তু আমাদের খুব দরকার। আগের আউটপুটের উপরে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের আউটপুট গুলো নির্ভর করবে, প্রেজেন্ট আউটপুটটা নির্ভর করবে। এইবার এইটা হচ্ছে, দেখো কম্বিনেশনাল সার্কিট আমাদের আঁকা রয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটটা এঁকে দেখাবো। ফার্স্টে কি রয়েছে, I1 থেকে আমাদের একটা ইনপুট আসছে, O1 পেলাম, ভালো কথা। I2 থেকে আবার কি পেলাম, O2। এইবার এখানে দেখো আমরা যে I1 এর থেকে যে আউটপুটটা পেলাম সেটা কি আমাদের লাগবে তো সিকোয়েন্সিয়াল সার্কিটে, প্রিভিয়াস স্টেটের আউটপুটটা আমাদের দরকার। তো এই আউটপুটটা তো স্টোর করার জন্য কিছু কোন একটা জায়গা চাই, কোথাও একটা রাখতে হবে। সেই জন্য সিকোয়েন্সিয়াল সার্কিটে একটা মেমোরি বলে একটা জায়গা থাকে। এই মেমোরি বলে একটা জায়গা থাকে। এখানে কি হয়, প্রিভিয়াস স্টেটের যে আউটপুটটা আমরা পেয়েছি সেই আউটপুটটা এই মেমোরিতে গিয়ে সেভ হয়ে যায় বা স্টোর হয়ে থাকে। তাহলে এখান থেকে আমি একে দেখাই, এই যে এরকম করে আমাদের এই প্রিভিয়াস স্টেটের আউটপুটটা এখানে সেভ হয়ে গেল। হলো, সেভ হয়ে গেল। এবার কি হবে, এবার যখন আমি সেকেন্ড ইনপুটটা দিচ্ছি, এই যে সেকেন্ড ইনপুটটা যখন আমি দিচ্ছি তখন আমাদের এই প্রিভিয়াস স্টেটের আউটপুটটা লাগবে। তখন এই আউটপুটটা, এই এখন যে আমি ইনপুটটা দিচ্ছি অর্থাৎ এখন যে আমি নির্দেশটা দিচ্ছি যে এইটা আমার চাই, তার সাথে প্রিভিয়াস যে আউটপুটটা আছে সেটা কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এইবার আমি পাবো আমার প্রেজেন্ট আউটপুট। বোঝাতে পারলাম, প্রেজেন্ট আউটপুট। তার মানে আমার প্রেজেন্ট আউটপুটটা কিসের উপরে নির্ভর করছে, প্রেজেন্ট আউটপুটটা নির্ভর করছে হচ্ছে আমার আগের আউটপুটের ওপর, তাই তো, আউটপুটের ওপর প্লাস এখনকার ইনপুটের ওপর সেটা এখানে লেখা আছে। তো দেখো, যে সমস্ত সার্কিট আউটপুট এবং বর্তমান, দেখো সরি, যে সমস্ত সার্কিট আউটপুট বর্তমান ইনপুট এবং আগের আউটপুটের উপর নির্ভর করছে, বর্তমান ইনপুট প্লাস আগের আউটপুট, সেটাকে আমরা কি বলছি, সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটের বাংলা নাম কি আছে, অনুক্রমিক সার্কিট। ঠিক আছে, তোমরা বাংলা নামটাও পড়বে, সাথে সাথে ইংলিশ নামটাও মনে রাখবে। কি আছে ইংলিশ নাম, সিকোয়েন্সিয়াল সার্কিট। এবার সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পল দেখো কি কি আছে, ফ্লিপ ফ্লপ আছে, রেজিস্টার আছে, কাউন্টার আছে। ঠিক আছে, এবার আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সিকোয়েন্সিয়াল সার্কিটটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, ধরো আমি এখানে কাউন্টার রয়েছে, কাউন্টারের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডিকোড কাউন্টারের একটা এক্সাম্পল দিচ্ছি, যেখানে আমি 0 থেকে 9 আমার থাকে। ঠিক আছে, 0 থেকে 9 আমার কাউন্ট করে। তো আমি একটু পাতিয়ে নিচ্ছি, 0 1 2 3 ডট 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 9 হলো। দেখো 0 থেকে কি আসছে, 0 থেকে আমি ইনপুট দেব, আর 0 তো 0ই, তার সাথে আমি একটা ইনপুট দিলাম 1, কত পাবো, 1 পাবো। ঠিক আছে, সেখান থেকে 1টা কি পেলাম আমরা, দেখো নেক্সট স্টেটটা আমরা পেয়ে গেলাম। হলো,
নেক্সট স্টেটটা পেলাম, তার সাথে যদি আমি আবার ইনপুট দিই, মানে এই প্রিভিয়াস আউটপুটের সাথে আমি যদি আবার ইনপুটটা দিই, তাহলে কি হবে, এটা হয়ে যাবে আমাদের 2 হয়ে যাবে। দাঁড়াও, এখানে তোমাদের দেখতে একটু অসুবিধা হবে, আমি এটা একটু এখানে করে দিচ্ছি। দেখো 0 1 2 3 ডট 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 9 হলো। 0 এর সাথে আমি কি করলাম, +1 করলাম, সমান সমান 1 পেয়ে গেলাম। 1টা কি হলো, নেক্সট স্টেট। তার সাথে এই যে প্রিভিয়াস আউটপুট, তার সাথে আমি আবার আরেকটা ইনপুট দিলাম 1, কত পাবো, 2 পাবো। 2টা কি পেয়ে গেলাম, দেখো নেক্সট স্টেট আবার পেয়ে গেলাম। আবার এই আগের আউটপুটের সাথে আমি আবার আরেকটা ইনপুট দিলাম 1, কত পাবো, 3 পাবো। 3 কি পেয়ে গেলাম, পরের স্টেট পেয়ে গেলাম। তাহলে এবার এই 3টা কি, আগের আউটপুট, তার সাথে আমি আবার ইনপুট দেবো 1, কত পাবো, 4 পাবো। 4 কি পাবো, পরের স্টেট পাবো। ঠিক এইভাবেই করতে করতে 9 অবধি আসবে। তাহলে আমরা বোঝাতে পারলাম যে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা কিভাবে কাজ করে। আগের আউটপুট গুলো আমাদের থাকে, তার সাথে আমরা আবার আরেকটা নতুন ইনপুট নিই, তারপরে গিয়ে আমরা বর্তমানের যে আউটপুটটা চাই সেটা আমরা পেয়ে যাব, তাই তো। সেটা কিরকম, এই যে মেমোরি, সেখানে আমাদের আগের আউটপুটটা স্টোর থাকবে এবং সেই আউটপুটটা আমি এখনকার ইনপুটের সাথে জয়েন করব, তারপরে পেয়ে যাবো আমরা আমার আসল আউটপুট। বুঝতে পারলে, এবার প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে আসতে থাকে। এটা হলো আমাদের একটা মানে সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা ধারণা। এবার আমরা দেখি সিকোয়েন্সিয়াল সার্কিটের ভাগগুলো। সিকোয়েন্সিয়াল সার্কিটের দুটো মেন ভাগ হয়, কি কি, সিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট, যেটাকে বাংলায় বলবো সমলয় অনুক্রমিক সার্কিট, আর এটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট, যেটাকে বলবো অসমলয় অনুক্রমিক সার্কিট। আমি তোমাদেরকে বলবো বাংলা যে নামগুলো সেগুলো তো আমরা অবশ্যই পড়বো, কিন্তু সাথে সাথে আমরা ইংলিশ নামগুলো কিন্তু পড়ে রাখবো, কারণ ইংলিশ নামগুলো আমাদের ফিউচারের জন্য খুবই দরকার। এখন হয়তো বাংলা নাম পড়ে আমাদের কাজ হয়ে যাবে, পরীক্ষায় আমরা পেরে যাব, কিন্তু যখন ফিউচার আসবে, যখন আমরা আরো ভবিষ্যতে আরো পড়া করব, কলেজে উঠবো, আরো আদার্স জায়গায় যাব, তখন কিন্তু এই বাংলা নামগুলোর থেকে আমাদের ইংলিশ নামটা বেশি দরকার হবে। তখন আমরা বেশিরভাগ সময় ইংলিশের নামটা পড়বো। সেজন্য প্রথম থেকেই যদি আমরা ইংলিশ নামটার সাথে বাংলা নামের সাথে যদি ইংলিশ নামটা পড়তে থাকি, তাহলে কিন্তু আমাদের অভ্যাস হয়ে যাবে আর ইংলিশ নামটা আমাদের মাথায় থেকে যাবে। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে কি করব, আমরা বাংলা নামগুলো আমাদের সুবিধার জন্য আমরা বাংলার নামগুলো পড়বো, প্লাস ইংলিশ নামগুলো পাশাপাশি আমরা মনে করে রাখবো। ঠিক আছে, এবার দেখো আমি এগুলোর ভাগটা একটু দেখাই। সিকোয়েন্সিয়াল সার্কিট কি কি আসছে, সিনক্রোনাইজ, অ্যাসিনক্রোনাইজ, মানে সমলয় আর অসমলয়। ঠিক আছে, এবার দেখো অ্যাসিনক্রোনাইজ অর্থাৎ অসমলয়ের একটাই ভাগ আছে, কি আছে, ল্যাচ। ল্যাচ কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, ল্যাচ রয়েছে একটাই। কিন্তু সমলয় দেখো অনেকগুলো ভাগ আছে। কটা ভাগ আছে, 3টে ভাগ আছে। একটা হচ্ছে রেজিস্টার আছে, একটা আছে ফ্লিপ ফ্লপ, আর একটা আছে কাউন্টার। ঠিক আছে, রেজিস্টারের মধ্যে কি রয়েছে, শিফট রেজিস্টার রয়েছে, বাফার রেজিস্টার রয়েছে, আর ডিরেকশনাল, এটা শিফট হবে, শিফট রেজিস্টার। ঠিক আছে, ডিরেকশনাল শিফট রেজিস্টার। ফ্লিপ ফ্লপে কি আছে, জেকে ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ। আর কাউন্টারে কি রয়েছে, সিনক্রোনাইজ কাউন্টার আর অ্যাসিনক্রোনাইজ কাউন্টার। এই পুরোটাই কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। সুতরাং প্রত্যেকটা জিনিস এখানে, প্রত্যেকটা যে কটা দেখছো সবকটা জিনিস আমাদের খুব ভালোভাবে মন দিয়ে বুঝে বুঝে পড়তে হবে। আর এই সিকোয়েন্সিয়াল সার্কিট এমন একটা চ্যাপ্টার যেখানে তোমাদের মুখস্থ করার কোনো জায়গা নেই। তোমরা যদি না বুঝে শুধু ভাবো আমরা মুখস্থ করে যাব, কোনোদিন সেটা সম্ভব না। আগে বুঝতে হবে, তারপরেই তোমরা পড়াগুলো আস্তে আস্তে মাথায় তোমাদের গেঁথে থাকবে। ঠিক আছে, তো আগে আমরা ভালো করে বুঝে বুঝে করব। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই যে সিনক্রোনাইজ আর অ্যাসিনক্রোনাইজ সার্কিটটা আসলে কি। দেখো ফার্স্টেই কিসের ডেফিনেশন রয়েছে, সিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট মানে সমলয় অনুক্রমিক সার্কিট। আমি বারবার বলছি, বাংলার সাথে সাথে ইংলিশটাও আমরা পড়বো। ঠিক আছে, দেখো সিনক্রোনাইজে কি রয়েছে, যে অনুক্রমিক সার্কিট অর্থাৎ সিকোয়েন্সিয়াল সার্কিট এর সমস্ত আউটপুট ক্লক সিগন্যালের উপর নির্ভর করে। ক্লক সিগন্যাল মানে হচ্ছে একটা ক্লক সিগন্যাল, কি একটা সিগন্যাল যেটার উপরে আমাদের আউটপুটটা নির্ভর করে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমরা যখন ফোনের চার্জ দিই, ফোনের চার্জারটা যখন আমরা বোর্ডে আমরা লাগিয়ে দিলাম, কিন্তু সুইচ দিলাম না, অর্থাৎ কি সিগন্যালটা দিলাম না, কিন্তু ফোনে তখন কি হবে, ফোনে কি চার্জ হবে, হবে না। ফোনে দেখবো ফোন চার্জার সাথে লাগানো আছে কিন্তু চার্জ হচ্ছে না। কেন চার্জ হবে না,
কারণ আমাদের সিগন্যালটা তখনও পাস হয়নি, আমরা সিগন্যালটা দিইনি। আমরা যেই বোর্ডের সুইচটা অন করে দেব সঙ্গে সঙ্গে কি দেখবো, আমাদের ফোন চার্জ হচ্ছে, অর্থাৎ কি আউটপুটটা পাচ্ছি। তার মানে কি দাঁড়ালো, যে ইনপুটটা দিলাম অর্থাৎ চার্জারটা আমি বোর্ডে লাগালাম, তারপরে সিগন্যাল দিলাম অর্থাৎ সুইচটা আমি দিলাম, সুইচটা অন করলাম অর্থাৎ সিগন্যাল অন হয়ে গেল, তারপরে কি পেয়ে যাব, আমরা আউটপুট পেয়ে যাব অর্থাৎ ফোনটা চার্জ হচ্ছে। কিন্তু যদি সিগন্যালটা যদি আমাদের না থাকে, সিগন্যাল যদি আমরা না দিই, সুইচটা যদি আমরা অন না করি, তাহলে কি হবে, ফোনটা চার্জ হবে না, ওইভাবেই পড়ে থাকবে, আউটপুট আমরা পাবো না। এটাই হচ্ছে সিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট। আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এখানে দেখো ঠিক সেটাই লেখা আছে, ক্লক সিগন্যাল পেলে তবেই মেমোরিতে থাকা প্রিভিয়াস স্টেট আউটপুট হিসেবে প্রিভিয়াস স্টেটের আউটপুট বর্তমান ইনপুট হিসেবে যাবে। তাই তো এই যে মেমোরিতে যে আগের আউটপুটটা মেমোরিতে যে স্টোর করা আছে সেটা পেতে গেলে আমার একটা সিগন্যাল লাগবে, তো সেই সিগন্যালটা আমরা কিভাবে পাবো, ক্লক সিগন্যাল থেকে পাবো। ঠিক আছে, এবার দেখো সিনক্রোনাইজের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ক্লকড যেটা আমরা ক্লক সিগন্যাল বললাম, আর একটা হচ্ছে আনক্লকড। আনক্লকডটা কি থাকে, ক্লকটে থাকে ক্লক সিগন্যাল থাকে, আর আনক্লকটে কি থাকে বলতো, 0 এবং 1 বলে একটা সিগন্যাল থাকে। 0 হলে 0 ফেজ, 1 হলে 1 ফেজ। মানে 0 হলে হচ্ছে হবে না, অন হবে না, 1 হলে অন হবে, বা 1 হলে অন হবে, 1 হলে অন হবে না, আর 0 হলে 1 হবে। বুঝতে পেরেছো, মানে 0 এবং 1 একটা সিগন্যাল লাগবে। এটা মনে রাখো যে সিকোয়েন্সিয়াল সার্কিটে একটা সিগন্যাল লাগবে, সেটা ক্লক সিগন্যাল হোক কি 0-1 সিগন্যাল হোক। ঠিক আছে, এবার এই যে এতবার করে বলছি ক্লক সিগন্যাল ক্লক সিগন্যাল, ক্লক সিগন্যালটা আসলে কি এখন আমরা দেখে নেব। তার আগে একটু দেখে নি, দেখো এই যে তোমার সমলয় অনুক্রমিক মানে সিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিটের যে চিত্রটা সেটা একটু আমরা দেখে নি। দেখো এই যে কম্বিনেশনাল সার্কিট, তার সাথে কি আছে, ডিজিটাল স্টোর আছে। ডিজিটাল স্টোর যেই অ্যাড হয়ে গেল সেটা কি হয়ে গেল, সিকোয়েন্সিয়াল সার্কিট হয়ে গেল। এবার তার সাথে দেখো একটা ক্লক রয়েছে, দেখতে পাচ্ছ একটা ক্লক অ্যাড রয়েছে। এবার এই ক্লক থেকে সিগন্যাল যাবে তবেই কিন্তু সার্কিটটা কাজ করবে, নয়তো কিন্তু কাজ করবে না। এবার আমি যদি আনক্লকড বলি তখন কিরকম থাকে বলো তো, এই যে এরকম ধরো এই যে কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে, কম্বিনেশনাল লজিক, সেখান থেকে ইনপুট দিচ্ছি, এই যে আউটপুট। তার আবার সিকোয়েন্সিয়াল সার্কিট করতে কি হবে, আমাদের একটা মেমোরি লাগবে, মেমোরির সাথে কানেক্ট থাকবে, কানেক্ট রইলো। ঠিক আছে, এবার এখানে কি আছে, ক্লক আছে। আনক্লকে কি হবে, ক্লক থাকবে না, সেখানে কি থাকবে, হয় 0 থাকবে আর 1 থাকবে। এবার হয় 0 পেলে সিগন্যালটা চালু হবে, না হয় 1 পেলে সিগন্যালটা চালু হবে। এই এবার আমি তোমাদের সিলেবাসে দেখলাম না যে আনক্লকটা নিয়ে অত বেশি লেখা আমি দেখিনি, মানে অত বেশি নেই, বেশিরভাগ ফোকাস করা আছে ক্লক সিগন্যালের উপরে, তাই আমি এটার উপরেই বেস করে এর পরের পড়াগুলো করাবো। ঠিক আছে, এবার এই যে ক্লক সিগন্যালটা সম্পর্কে জেনে নি। দেখো ক্লক সিগন্যাল রয়েছে, এটি একটি পর্যায়ক্রমিক সংকেত যার অন এবং অনের সময় এবং অফের সময় এক হওয়ার দরকার। মানে কি, অনেক সময় হবে যে অন আর অফের সময়টা নির্দিষ্ট থাকবে, মানে আমরা জানতে পারবো যে এই সময় অন হলো আর ওই সময় গিয়ে আমাদের অফ হবে। আবার মাঝে মাঝে নির্দিষ্ট নাও থাকতে পারে, অন হলো তারপরে আমার যতক্ষণ কাজ হবে তারপরে গিয়ে আমার অফ হবে, তার সময়কালটা আমার নির্দিষ্ট থাকবে না। সেই জন্য এখানে কি বলেছে, অন আর অফের সময় এক হওয়ার দরকার। ঠিক আছে, এবার এখানে দেখো এই যে সিগন্যালের ছবিগুলো আছে, আমি বুঝিয়ে দিই। এখানে দেখো যখন অন আর অফ একই সময় হবে, মানে সময়টা নির্দিষ্ট থাকবে, মানে অন করব আবার অফ করব, ঠিক আছে, নির্দিষ্ট একটা টাইম থাকবে। তখন দেখো অন অফের যখন একই সময় থাকবে না, তখন কি হবে, আমাদের সিগন্যালটা খুব শর্ট টাইমের জন্য হয়। এই জন্য দেখো এইখানের যে ছবিগুলো দেখো, এই যে এই ছবিগুলো দেখো খুব ছোট ছোট আছে, খুব ছোট ছোট আছে টাইম পিরিয়ডটা। এবার এই টাইম পিরিয়ডটা আমরা কি করে কাউন্ট করব সেটা একটু দেখি। এখানে কি দেখো, ফার্স্টে শুরু হচ্ছে, একবার উঠলো, এই যে 5 ভোল্টে প্রথমে 0 ভোল্টে ছিল, তারপরে 5 ভোল্টে উঠলো, ওঠার পর আবার নামলো, তারপরে আবার উঠলো, তারপরে এই পুরোটা হলো আমাদের টাইম পিরিয়ড। মানে বুঝতে পারছো, মানে প্রথমে উঠবে মানে শুরু হবে, তারপরে আবার একবার নামবে, তারপরে আবার আরেকবার উঠবে, মানে আবার আগের জায়গায় ফিরে যাবে। তখন গিয়ে আমাদের হবে একটা টাইম পিরিয়ডের পুরো টাইমটা হবে। এখান দিয়ে আমি একটা ক্লিনটা দেখাচ্ছি। দেখো এখানে কি হচ্ছে, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, তাই তো, কি শুরু হবে, এই যে এখান থেকে শুরু হলো, উপরে উঠলো, তারপরে কি হবে, নিচে নামবে একবার, তারপরে আবার আরেকবার উপরে উঠে সেই প্রিভিয়াস মানে আগের স্টেটে আসবে, সেখানে গিয়ে হবে আমাদের শেষ। বুঝতে পেরেছো, মানে এই পুরোটা হবে আমাদের টাইম। এটা কোন ক্ষেত্রে, যখন আমাদের অন আর অফ এর সময়টা একই থাকবে, একই টাইমে অন আর অফ হবে। ঠিক আছে, এবার আসি আমরা সেকেন্ড, যখন অন আর অফ এর সময় একই থাকে না, অর্থাৎ আমাদের কাজের উপর ডিপেন্ড করবে, যে আমাদের ইনপুটের উপর ডিপেন্ড করবে যে কতক্ষণ অন থাকবে আর কতক্ষণ অফ থাকবে। ঠিক আছে,
তো সেই সময় কি হচ্ছে দেখো, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, গ্যাপটা দেখতে পাচ্ছ, গ্যাপটা কিন্তু বেশি, আগেরটার কত ছোট ছোট, এটার কিন্তু অনেকটা বেশি। আর এটার ঠিক এই কারণে টাইম পিরিয়ডটা কোনটুখানি অন হচ্ছে অফ হচ্ছে, ব্যাস এখানেই আমাদের টাইম পিরিয়ড শেষ। আগেরটাতে কি ছিল, অন হচ্ছিল অফ হচ্ছিল তারপর আবার অন হচ্ছিল, সেখানে গিয়ে আমাদের টোটাল টাইমটা কাউন্ট হচ্ছিল। আর এখানে কি হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে, এখানে আমাদের একটা টাইম শেষ হয়ে গেল, টাইম পিরিয়ড। ঠিক আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অন হচ্ছে আর অফ হচ্ছে, ব্যাস শেষ, এখানেই শেষ আমাদের, অন তারপরে অফ হলো। এইটা হচ্ছে আমাদের ক্লক সিগন্যাল। এবার এই সিগন্যালের উপরে ডিপেন্ড করে বিভিন্ন সার্কিট আমাদের আঁকা রয়েছে। ঠিক আছে, এবার ক্লক সিগন্যালের পরে কি আছে দেখো, অ্যাসিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট। মানে এতক্ষণ আমরা কি পড়লাম, সিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট, সমলয় অনুক্রমিক সার্কিট। এখন আমরা পড়বো অসমলয় অনুক্রমিক সার্কিট। অসমলয় অনুক্রমিক সার্কিট ঠিক আগেরটার থেকে একদম উল্টো। আগেরটায় কি ছিল, আগেরটায় আমাদের একটা ক্লক সিগন্যালের প্রয়োজন ছিল, ক্লক সিগন্যাল ছাড়া আমরা কোনো কাজ করতে পারছিলাম না। এটাতে ঠিক তার উল্টো, যে ক্লক সিগন্যালের কোনো প্রয়োজনই নেই, ক্লক সিগন্যাল দরকারই নেই, আমি ডিরেক্টলি আগের প্রিভিয়াস স্টেটের আউটপুটটা আমি ডিরেক্ট পেয়ে যাব। ঠিক আছে, দেখো এখানে সেটাই রয়েছে, কোনো অনুক্রমিক সার্কিটের আউটপুটের জন্য যখন কোনো ক্লক সিগন্যাল প্রয়োজন হয় না, সেটাই হলো অ্যাসিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট। বুঝতে পারলে, মানে কোনো ক্লক সিগন্যাল দরকারই নেই। ঠিক আছে, ক্লক সিগন্যাল না থাকা এটি দ্রুত হয়, ফাস্টার কাজ করে অবশ্যই। তাহলে আগেরটা কি হবে, আগেরটা স্লো কাজ করে, মানে খুব আস্তে কাজ করবে, কারণ সেখানে ক্লক সিগন্যাল পাবে, ইনপুটটা আসবে, ক্লক সিগন্যাল পাবে, তারপরে আউটপুট পাবো। কিন্তু এখানে কি হচ্ছে, আমার ইনপুট আসছে, আমার আগের আউটপুটটা আমি নিয়ে নিচ্ছি, আবার প্রেজেন্ট ইনপুট নিয়ে নিচ্ছি, আমি আউটপুটটা পেয়ে যাব। বুঝতে পেরেছো, সেই জন্য এটা কি খুব ফাস্ট, আগেরটার থেকে ফাস্টার হবে। ক্লক সিগন্যাল ছাড়াই প্রিভিয়াস আউটপুট মেমোরিতে প্রেজেন্ট ইনপুট হিসেবে যাবে। বুঝতেই পারছো, ক্লক সিগন্যালের দরকার নেই, বারবার করে একই কথা বলছে, ক্লক সিগন্যাল আমাদের দরকার নেই। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট। এবার অ্যাসিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট বা অসমলয় অনুক্রমিক সার্কিটের আমরা একটা এক্সাম্পল কি পেয়েছিলাম, ল্যাচ। তো সেই ল্যাচ দিয়ে আজকে আমাদের ফার্স্ট আমি পড়াটা শুরু করব। দেখো ল্যাচ, ঠিক আছে, ল্যাচ কি, ল্যাচ একটি অ্যাসিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট, এক্ষুনি আমরা জানলাম। ল্যাচ সাধারণত ন্যান্ড বা নর গেট দিয়ে তৈরি হয়। ন্যান্ড বা নর গেট দিয়ে কিন্তু ল্যাচ আমরা তৈরি করতে পারবো। ন্যান্ড আর নর গেট কি আমাদের ইউনিভার্সাল লজিক গেট। আচ্ছা, এবার অনেকেই বলবে যে ন্যান্ড আর নর গেট ভুলে গেছে, বা গেট আমাদের মনে নেই, লজিক গেট। কোনো সমস্যা নেই, আমি তোমাদের জন্য আছি, আমি দেখিয়ে দেবো একদম বেসিক, প্রথম থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, ন্যান্ড আর নর গেট দরকার। ল্যাচ হলো কি লেখা, বাইস্টেবল মাল্টিভাইব্রেন্ট, মানে এটা হচ্ছে তোমার কি, ন্যান্ড কি তোমার, সরি ল্যাচ কি দুটো, তোমার দুটো লজিক গেট দিয়ে আমাদের তৈরি করতে পারছি, সেই জন্য এটা কি বাইস্টেবল। ঠিক আছে, এরপরে কি আসে দেখো, ল্যাচের আমরা ডিজাইনটা একটু দেখে নিই। দেখ ফার্স্টে কি রয়েছে, এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট। ঠিক আছে, এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট, ন্যান্ড গেট দিয়ে আমরা জানবো ন্যান্ড গেট কিরকম দেখতে হয়। ন্যান্ড গেট দেখতে হয় হচ্ছে এরকম, দেখো এই এই এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। বুঝতে পেরেছো, এখানে ইনপুট থাকবে, এখানে আউটপুট আমরা পেয়ে যাবো। সেই ন্যান্ড গেট দিয়ে দেখো ব্লক ডায়াগ্রামটা কিরকম, এস আর, এস আর মানে কি, এটা হচ্ছে সেট, এস ই টি সেট, আর আর কি রিসেট, রি রি এস ই টি সেট। ঠিক আছে, এস মানে সেট, আর মানে রিসেট, আর এটার আউটপুটটা ঠিক এরকম ভাবে পাবে। দেখো দেখো কিউ কিউ বার, মানে যদি এখানে আমি 1 পাই তাহলে এখানে 0 পাবো, বা এখানে যদি আমি 0 পাই এখানে তাহলে আমি 1 পাবো। বুঝতে পারলাম, মানে উল্টো থাকবে, এই জন্য এটাকে কি বলছে দেখো, আগেরটাতে আমি কি বলেছিলাম, বাইস্টেবল মাল্টিভাইব্রেট। মানে কি, মানে বাইস্টেবল মানে হচ্ছে একটা যদি 0 হয় আরেকটা আউটপুট আমি 1 পাবো, বা একটা যদি আউটপুট আমি 1 পাই আরেকটা আউটপুট আমি 0 পাবো। এটা কেন হচ্ছে, কারণ আমরা বিভিন্ন লজিক গেটস দিয়ে এটা ডিজাইন করে সেটা দেখাবো। ঠিক আছে, এটা হলো ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা তোমাদের ভালো করে দেখে রাখতে হবে, আর সার্কিট ডায়াগ্রামটাও ভালো করে দেখে রাখতে হবে, কারণ যখন আমাদের ল্যাচ থেকে কোশ্চেন আসবে তখন কিন্তু এই ডায়াগ্রামগুলো আমাদের রাখতে হয়। এবার দেখো একটা ট্রুথ টেবিল আছে, ন্যান্ড গেট দিয়ে তৈরি হওয়া ল্যাচের একটা ট্রুথ টেবিল আছে, সেটা হচ্ছে এইটা একটা ট্রুথ টেবিল, আর এই যে আগের সার্কিটটা, এটা দিয়ে আমি তোমাদের ট্রুথ টেবিলটা কিভাবে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি। এখানে একটু ভুল আছে, আমি একটু কারেকশন করে দিই। দেখো অ্যাকশনটা এখানে হবে না, অ্যাকশনটা এখানে হবে। ঠিক আছে, আর এখানে হবে কিউ বার, আর এটা হবে হচ্ছে কিউ। হলো,
এইবার দেখো এটা আমাদের কিসের উপর বেসড করা, ন্যান্ড গেটের উপর বেসড করা না? তাহলে ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা আমাদের দরকার, আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কিন্তু দরকার। তাহলে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল কি ছিল, আমি ট্রুথ টেবিলটা একটু লিখে দিই, কারণ অনেকে হয়তো ভুলে গেছো, তো সেই হিসাবে আমি লিখে দিই, তাহলে তোমাদের পুরো এই ল্যাচের যে ট্রুথ টেবিলটা সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো মানে ইনপুট আমি দিই, ইনপুট আউটপুট। ইনপুট আমাদের 4 রকম হয়, কিরকম হয়, 0 0 0 1 1 0 1 1 হলো। এবার দেখো এন্ড গেটে কি ছিল, আমাদের শুধু 1 1 এর সময় 1 পেতাম আর বাকি সব 0 হতো, তাই না? যখন দুটো আমার ইনপুটই অন থাকতো তখনই একমাত্র 1 পেতাম, কিন্তু এটা কি আছে, এটা ন্যান্ড আছে, অর্থাৎ এন্ড এর উল্টো। তাহলে কি হবে, যখন 1 1 থাকবে তখন আমি 0 পেয়ে যাব, পুরো 0 হয়ে যাবে যখন 1 1 থাকবে, ঠিক আছে? আর বাকি সবে কি হবে, বাকি সব আমার 1 হয়ে যাবে, 1 1 1। বোঝাতে পারলাম? মানে কি হবে, শুধু 1 1 থাকলে মানে দুটো যখন অন থাকবে তখন আমরা 0 পাবো, বাকি সব 1 1 পাবো। ঠিক এটার উপরে ভিত্তি করে আমাদের এই ট্রুথ টেবিলটা রয়েছে, ঠিক আছে? ফার্স্টে দেখো, ফার্স্টে আমি যদি বলি কি আছে, 0 0, তাহলে আমি দিই এখানে 0 দিলাম, সেটে রিসেটেও কি দিলাম, 0 দিলাম, ঠিক আছে? এবার 0 দিলে কি হয়, 0 দিলে আমরা ফার্স্টেই কি জানি যে 0 দিলে কি হচ্ছে, যে প্রত্যেকটা স্টেটে যেটাতেই 0 আছে কি হচ্ছে, আউটপুটটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, 1 হবে। এবার 1 হয়ে দেখো কি হচ্ছে, সার্কিটে দেখো এখান থেকে এটা কিন্তু এখানে ইনপুট হিসেবে চলে যাচ্ছে, যেহেতু প্রিভিয়াস আউটপুট প্রেজেন্ট ইনপুট হিসেবে কাজ করবে। দেখো এবার 0 1 এ কি হচ্ছে, দেখো 0 1 এ কি হচ্ছে, 1 হচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো দুটো আউটপুটই কিন্তু আমরা 1 পেয়ে যাচ্ছি, দুটো আউটপুটই কি হচ্ছে, 1 হচ্ছে। কিন্তু আমরা কি জানি, লেচে দুটো আউটপুট আমরা সেম পাবো না, দুটো হয় 0 পাবো আর 1 পাবো, বা 1 পাবো 0 পাবো, দুটো কিন্তু এক আসা সম্ভব না, দুটো 0 0 আসা সম্ভব না, দুটো 1 1 আসাও সম্ভব না। তাহলে এটা কি হয়ে যাবে, এটা আমাদের কাজ হবে না। এই জন্য দেখো ফার্স্ট ইনপুটে যখন 0 0 দেওয়া আছে, তাই দেখো কোশ্চেন মার্ক, আর এটা কি আছে, ফরবিটেন আছে। এই স্টেটটাকে কি বলা হয়, এই অ্যাকশনটাকে বলা হয় ফরবিটেন, মানে এইটা আমাদের কোনো কাজ করবে না। বোঝাতে পারলাম? এবার আমরা আসবো কি নেক্সট 0 1 দিয়ে দেখাচ্ছি, এটা আমি মুছে দিলাম, যা ট্রুথ টেবিলটা মুছে গেল। 0 0 0 1 1 0 1 1, কি বলেছিলাম, এটা 0 হবে, বাকি সব 1 1 1, ঠিক আছে? ইনপুট আউটপুট। এবার আমি 0 1 দিয়ে করব, দেখো 0 দিচ্ছি আর এখানে 1 দিচ্ছি, 0 এর সাথে সাথে কি চলে আসবে, 0 মানে কি 1 থাকবে, 1 চলে আসলো, 1 চলে আসলো। এবার 1 এখানের 1 আর এখানের 1, তাহলে এটা কি 1 হলো, 1 1 এ কি আছে, দেখো 1 1 এ 0 আছে, পেলাম আমরা কি পেলাম, তাহলে আউটপুট 1 পেলাম 0 পেলাম। দেখো 0 1 এর জন্য কি রয়েছে, দেখো 1 রয়েছে 0 রয়েছে, পেলাম আউটপুটটা। এটা কি হচ্ছে, এটা সেট হচ্ছে, এটার অ্যাকশনটা কি, সেট, মানে একদম 0 1 0 সেট। বুঝতে পারলাম? এটা হলো একটা। এবার এর পরে কি আছে, দেখো 1 0 রয়েছে, এটা ঠিক উল্টোটা হবে, 1 0 মানে কি উল্টোটা হবে, এখানে ধরো 0 এর জায়গায় আমি 1 দিলাম, ঠিক আছে? কালিটা আমি একটু চেঞ্জ করে নিই, দাঁড়াও। দেখো 0 এর জায়গায় আমি কি নিচ্ছি, 1 নিচ্ছি, 1 নিচ্ছি, আর এখানে কি নেব, এখানে নেব আমরা 0 1 0, এই যে এই স্টেটটা নিচ্ছি 1 0 1 0 নিলে কি হবে, 1 নিলে কি হয়ে যাবে, সেটা 0 হয়ে যাবে না, 0 হবে তো? এবার এই 0টা যখন এখানে আসবে, 0 0 তে কি হচ্ছে, এই যে 0 0 তে কি হচ্ছে, 0 0 তে কি হচ্ছে আমাদের 1 হচ্ছে, এখানে আবার কি হয়ে যাবে, তখন 1 হয়ে যাবে, এখানে এই যে 0, এইটাই তো এখানে আসবে, এটাই তো এখানে চলে আসলো, তাহলে 0 0 তে 1 হয়ে গেল। তাহলে ফার্স্টে কি পেলাম, 0 পেলাম, তারপরে 1 পেলাম, এখানে দেখো 0 1 পেলাম, এটা কি হয়ে গেল, সেট ছিল তার উল্টো হয়ে গেল, অর্থাৎ রিসেট হয়ে গেল। ভালো কথা, পেয়ে গেলাম আমরা রিসেট। এইবার এর পরেরটা দেখো, পরের স্টেটে কি আছে, 1 1 রয়েছে, 1 1 এ কি লেখা রয়েছে, প্রিভিয়াস স্টেট নো চেঞ্জ, অর্থাৎ কি প্রিভিয়াস স্টেটে কি হবে, নো চেঞ্জ হবে। দেখি আমরা কি করে নো চেঞ্জ হয়, কালিটা আবার একটু চেঞ্জ করে নি, রেড কালি দিচ্ছি, দেখো কি আসছে, 1 দিচ্ছি আর এখানে আমি 1 দিচ্ছি, হলো 1 দেওয়ার সাথে সাথে কি চলে আসবে, এখানে 0 চলে আসবে, হলো। তাহলে এখানে 0 আছে, এইটা এখানে যে এটা 0 0 হয়ে যাবে, তাহলে 0 1 এ কি হয়, এই যে 0 1 এ কি হচ্ছে, 1 হচ্ছে না, তাহলে দেখো 1 হয়ে গেল। তাহলে আউটপুট কি পেলাম, 0 পেলাম 1 পেলাম, 0 1 পেলাম, তার মানে কি প্রিভিয়াস স্টেটটা পেলাম, প্রিভিয়াস স্টেটটা পেলাম 1 1 দেওয়াতে,
সেই জন্য এটা কি হচ্ছে, প্রিভিয়াস স্টেট হচ্ছে। আর এটা কি লেখা আছে দেখো, নো চেঞ্জ। বুঝতে পারলাম ট্রুথ টেবিলটা কিভাবে সেট হলো। ভালো করে বুঝে বুঝে করবে, লজিক যে তোমাদের যে সার্কিটটা দেওয়া রয়েছে, সার্কিট ডিজাইনটা রয়েছে, ডিজাইন দিয়ে ভালো করে বুঝে বুঝে তোমরা যদি ট্রুথ টেবিলটা বুঝে যাও একবার যদি তোমাদের মাথায় এটা গেঁথে যায়, তাহলে কিন্তু তোমাদের কোনোদিন আর ট্রুথ টেবিল মুখস্থই করতে হবে। তোমরা ডিরেক্ট সার্কিট দেখবে, ট্রুথ টেবিলটা নিজেরাই করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এই গেল আমাদের কি গেল, এটা ন্যান্ড গেট দিয়ে আমাদের ল্যাচ গেল, এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেট। এবার আরেকটা কি গেট আছে, আরেকটা কি গেট দিয়ে আমরা ল্যাচ তৈরি করতে পারি, নর গেট। কি গেট, নর গেট। আরেকটা কি আছে, নর গেট দিয়ে আমরা ল্যাচ তৈরি করব। আগেরটা ন্যান্ড গেট গেল, এবার নর গেট। নর গেটটা কিরকম হয় দেখতে, নর গেটটা এরকম হয়। এই যে এটা হচ্ছে আমাদের নর গেট। দেখো ঠিক সেটা দিয়ে আমাদের ডিজাইন করা আছে, সার্কিট ডিজাইনটা দেখেছো। ব্লক ডায়াগ্রামটা কি ছিল, আগের ব্লক ডায়াগ্রামটা ছিল সেট উপরে ছিল, নিচে রিসেট ছিল, এটা ঠিক উল্টো, রিসেট উপরে আছে, সেট নিচে আছে। ঠিক আছে, আর আউটপুটটা কিন্তু সেমই আছে, দেখো কিউ কিউ বার, মানে কিউ কিউ বার বলতে আউটপুটটা সেম না, আউটপুটটা হচ্ছে হয় 0 হবে না হয় 1 হবে, তার ঠিক উল্টোটা এখানে। সেই জন্য কিউ আর কিউ বার দেওয়া, বুঝতে পারলে, মানে এখানে হয় 0 হবে আর 1 হবে, আর এখানে কি হবে 0 হলে 1 হবে আর 1 হলে 0 হবে, বুঝতে পারলাম। আউটপুটটা এইভাবে সেট হয় গেল। আর এরই হচ্ছে দেখো সার্কিট ডিজাইনটা রয়েছে, দেখো এটা হচ্ছে নর গেট দিয়ে করা। এবার তো চলো, এবার তো ব্লক ডায়াগ্রামটা তোমরা ভালো করে দেখে রাখো, খাতায় সুন্দর করে কিন্তু লিখবে, পরপর সুন্দর করে ছবিগুলো এঁকে রাখবে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার সময় আসে। ব্লক ডায়াগ্রামটা গেল, সার্কিট ডায়াগ্রামটা গেল, এবার কি আসবো, ট্রুথ টেবিল। দেখো ট্রুথ টেবিল চলে আসলো। এবার আমাদের কি মাথায় আসছে, আবার ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা আমি দেখিয়ে দিয়েছিলাম, তাহলে নর গেটের ট্রুথ টেবিলটাও কিন্তু এখানে দরকার, যেহেতু আমরা নর গেট দিয়ে এটা তৈরি করছি। এখানে আবার একটুখানি ভুল হয়ে গেল, অ্যাকশনটা এখানে হবে। ঠিক আছে, অ্যাকশন শর্টে লিখে দিলাম, আর এটা হবে হচ্ছে কিউ আর এটা হবে হচ্ছে কিউ বার। ঠিক আছে, এবার তাহলে আমরা নর গেটের ট্রুথ টেবিলটা একটু লিখে দিই। নর, আবার সেই ইনপুট আউটপুট, ইনপুটে কি থাকে 0 0 0 1 1 0 1 1। ন্যান্ড গেটে আমরা কি পড়েছিলাম, 1 1 থাকলে 0 হচ্ছিল, বাকিটা সব কি হয়ে যাচ্ছিল, 1 হয়ে যাচ্ছে। এটা ঠিক উল্টোটা, একমাত্র 1 1 থাকলে তোমার 1 হবে, আর বাকি সব কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বুঝতে পারলাম, এইভাবে তোমরা মনে রাখতে পারো। কিন্তু এটারও আরেকটা আলাদা আছে, অর দিয়ে তোমাদের তৈরি করা। এবার এটা আমি পরে আরেকটা ক্লাস আসবে লজিক সার্কিটের উপরে, তখন তোমরা ওই ক্লাসটা দেখে নিলে তোমাদের আর কোনো কনফিউজ থাকবে না। এখন তোমরা শুধু মনে করো ন্যান্ডের ঠিক উল্টো, ন্যান্ড ট্রুথ টেবিলের উল্টো ট্রুথ টেবিলটাই হচ্ছে নরের ট্রুথ টেবিল। ঠিক আছে, এবার এটা দিয়ে আমরা একটু সলভ করি। ফার্স্টে কি আছে, 0 0 আছে, 0 0 দিয়ে দেখি। দেখো এখানে 0 দিলাম, আবার এখানে 0 দিলাম, 0 দিলে কি চলে আসছে, 0 দিলে কি চলে আসে, 1 হবে। তাহলে 1 0 তে কি হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে কি হলো, 0 সাথে সাথে 1 আসলো, 1টা 1 0 এখানে চলে আসলো, 1 0 মানে 0। কারণ দেখো আমরা কি জানি যে ইনপুট যেটা দেবো আউটপুট তো সেটা আসবে, তাহলে 0 দিলেই 1 আসবে আউটপুটটা। ঠিক আছে, সেখান থেকে দেখো তাহলে আমরা কি পেলাম, 1 0 পেলাম। 1 0টা কি, প্রিভিয়াস স্টেট। দেখো একদম শেষের স্টেটটা কিন্তু 1 0, সেটাই প্রিভিয়াস স্টেট, এখানে প্রিভিয়াস স্টেট হিসেবে লেখা, মানে নো চেঞ্জ। ভালো কথা। এবার সেকেন্ডটা আমরা দেখি, সেকেন্ডটা কি রয়েছে, 0 1 রয়েছে, 0 1 একটু দিই। এখানে 0 দেওয়া রয়েছে, এখানে আমরা কি দেব, 1 দেব। 0 1 হলো, 1 এবার 0 মানে কি 1। এবার দেখো 0 1 দিলাম, 0 1 এ কি আছে দেখো তো, 0 1 এ কি আছে, 0 আছে। এই দেখো এখানে 1, এটা 0 1 দিলাম, 1 দিলে আমাদের কি চলে আসে দেখো তো, এখানে যখনই আমাদের ইনপুটে 1 থাকে আউটপুটে কি আসছে, 1 আসছে না। তাহলে এখানে আমরা কি করে দেবো, আউটপুটটা কি করে দেবো, 1 করে দিলাম। তাহলে 1 ইনপুট আসছে 1 আউটপুট আসছে, এবার এই আউটপুটটাই তো এখানে যাবে। এই আউটপুটে তাহলে কি কত হলো, আগে এখনকার ইনপুট কি হলো 0, প্রিভিয়াস স্টেটে কি আছে 1 আছে। তাহলে 0 1 এ কি হচ্ছে দেখো তো, 0 1 এ কি হচ্ছে, 0 হচ্ছে না, তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না। তাহলে কি আসলো আমার, 0 আসলো আর 1 আসলো। দেখো তো 0 1 এ কি আছে, 0 আছে আর 1 আছে, পেলাম 0 1।
বুঝতে পারছো? ঠিক আগের ট্রুথ টেবিলটারই কিন্তু উল্টো ভার্সন হচ্ছে, এই জন্য আমি দেখো নিচ থেকে শুরু করছি, কারণ উল্টো দিক থেকে শুরু হচ্ছে। বুঝতে পারলাম? এবার নেক্সট আরেকটা দেখ, আমি এটা রেড কালি দিয়ে করি। দেখ এবার কি আছে, 10 রয়েছে, এই যে 10 আমরা দিই, এখানে কি দিলাম 1 দিলাম, 0 দিলাম, হলো 0 দিলে কি হবে, এবার দেখো 1 দিলে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে 1 হবে। আমরা 1 এর মানটা নিয়েই করবো, যেখানে 1 থাকবে সেখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তাহলে তোমাদের ট্রুথ টেবিলটা বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে 1 হলো, 1 থাকলে কি হবে, ইনপুট 1 থাকলে কি হবে, আউটপুটটা 1 হবে। বুঝতে পারলাম? এবার তাহলে কি হলো, ইনপুট 1 দিলাম, আউটপুট 1 পেলাম, এবার এই আউটপুটটাই তো এখানে গিয়ে বসবে, তাহলে সেই আবার 1 হবে, ঠিক আছে? আর এখানে আমি কি দিয়েছিলাম 1 দিয়েছিলাম, 0 দিয়েছিলাম, তাহলে এখানে 0 আছে আর 1 আছে, 0 1 এ কি হচ্ছে দেখো তো, 0 1 এ কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে না, 0 হয়ে যাচ্ছে না, বা 1 0 যাই বলো 0 হয়ে যাচ্ছে না, তাহলে দেখো 0 হয়ে গেল। তাহলে কি পেলাম, ফার্স্টে 1 পেলাম, তারপরের আউটপুটটা কি পেলাম 0 পেলাম। দেখো এখানে কি আছে 1 আছে 0 আছে, আছে 1 0। বুঝলাম ব্যাপারটা কিভাবে আসলো? ধীরে ধীরে খুব ঠান্ডা মাথায় বুঝবে। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, ভিডিওটাকে আবার আগে নিয়ে আবার একটু ভালো করে দেখে নেবে, বারবার করে রিপ্লে করে বারবার করে দেখবে, তবে কিন্তু বুঝবে। এটা কিন্তু সোজা জিনিস না, একবার বুঝে গেলে জিনিসটা খুবই ইজি লাগবে, কিন্তু যখন তুমি বুঝবে না বা তোমার কাছে জিনিসটা অজানা, তখন কিন্তু মনে হবে এটা কি হচ্ছে, তাই না? সুতরাং বারবার দেখতে হবে আর খাতায় খুব সুন্দর করে ছবিটা এঁকে এঁকে বুঝতে হবে, ঠিক আছে? এবার পরের স্টেপ দেখো কি রয়েছে, 1 1 রয়েছে, 1 1টা করি আমরা, আবার কালিটা চেঞ্জ করে নিই, 1 1 রয়েছে, তাহলে 1 দিই, 1 দিচ্ছি, আবার এখানে 1 দিচ্ছি, 1 মানে কি হচ্ছে 1 হচ্ছে, দেখো 1 দিলে 1 হচ্ছে, আবার সেই 1 1 আসছে, আবার 1 হচ্ছে, তাহলে আমি কটা, এখানে 1 হচ্ছে এখানে 1 হচ্ছে, তাহলে আউটপুটটা কি পাচ্ছি, দুটোই 1 পাচ্ছি না। এটা কি সম্ভব, কখনো দুটো 1 পাওয়া কি সম্ভব? তোমরা বলো। আমরা কি জেনে এসেছি, ল্যাচে কি জেনে এসেছি, যে আউটপুট কখনো একই হতে পারে না, উল্টো হবে, 1 হলে 0 হবে বা 0 হলে 1 হবে, কিন্তু 1 হবে, 1 হবে না, একটা কিন্তু কেটে যাবে, হবে না। সেজন্য এখানে কি দেখো, কি লেখা আছে দেখো, এটা হচ্ছে এখানে স্টেট হবে না, এটাও কোশ্চেন মার্ক হবে, আর এটার স্টেট অ্যাকশনটা কি হয়ে যাবে, ফরবিটেন হয়ে যাবে। ন্যান্ড গেটের ফার্স্ট যে আমাদের ইনপুট ছিল 0 0 তে, ওখানে ফরবিটেন ছিল, নর গেটে কি আছে 1 1 এ ফরবিটেন আছে। তাহলে আমরা যখন সার্কিটটা বুঝে গেলাম, সার্কিট ডায়াগ্রামটা দিয়ে ট্রুথ টেবিলটা যখন বুঝে গেলাম, আমরা কি সিদ্ধান্তে আসতে পারলাম, যে ন্যান্ড দিয়ে তৈরি করা ল্যাচ যদি আমরা জেনে যাই, তাহলে নরটা অটোমেটিক আমরা লিখে দিতে পারবো, একদম উল্টো করে আমরা লিখে দিতে পারবো, বা নরটা যদি আমরা জেনে যাই তাহলে আমরা ন্যান্ডটা লিখে দিতে পারবো। তাহলে তোমাদের কি করতে হবে, যে কোনো একটা ল্যাচের যে কোনো একটা খুব ভালো করে মাথা ঠান্ডা করে বারবার দেখে সার্কিট দিয়ে কিভাবে আমি ট্রুথ টেবিলটা দেখালাম সেটা ভালো করে বুঝে নেবে। যে কোনো একটা তোমরা যদি বুঝে যাও, নেক্সটটা করতে তোমাদের আর কোনো অসুবিধাই হবে, ঠিক আছে? আর এই যে আমি পুরো যে সার্কিটটা পড়ালাম, এই যে ল্যাচ কিন্তু এখানেই শেষ, ল্যাচের যে বেসিক কনসেপ্টটা এখানে শেষ, ন্যান্ড গেট আর নট গেট দিয়ে আমি একে তোমাদের দেখিয়ে দিলাম। এইবার এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন আসে, এরপরেও আরো রয়েছে, রেজিস্টার রয়েছে, ফ্লিপ ফ্লপ রয়েছে, সুতরাং এই সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে প্রচুর কোশ্চেন আসে তোমাদের। দেখবে 2 এর কোশ্চেন আসতে পারে, বা 7 নম্বরের যে কম্বিনেশন কোশ্চেন গুলো থাকে সেখানেও কিন্তু এই গেটের কোশ্চেন একটা না একটা তোমরা কমন পাবে, একটার বেশিই কমন পাবে। শর্ট কোশ্চেনে থাকে গেট, 2 নম্বরে গেট থাকে, তারপর 7 নম্বরের কম্বিনেশন গুলোতে এই লজিক গেটের কোশ্চেন থাকবে। সুতরাং একদম ফার্স্ট থেকে আমি যেভাবে করাচ্ছি স্টেপ বাই স্টেপ ভালো করে তোমরা বুঝে বুঝে কিন্তু করবে, লজিক গেট গুলো ভালো করে বুঝবো, তারপরে তোমরা নেক্সটে আসবো, ঠিক আছে? তো আজকে আমি বলেছিলাম কি ল্যাচটা পড়াবো, তো ল্যাচ আমাদের এখানেই শেষ। আমাদের NAND ন্যান্ড গেটের আমি ল্যাচ দেখিয়ে দিলাম, আবার নর গেটেরও ল্যাচ কিন্তু আমি দেখিয়ে দিলাম। তাহলে ল্যাচের বেসিক কনসেপ্টটা এখান থেকে আমরা বুঝে নিলাম। এবার আমি দেখি যে আমি যা করালাম, সিকোয়েন্সিয়াল সার্কিট কি বোঝালাম, তারপরে কি আসলো, সিকোয়েন্সিয়াল সার্কিটের ভাগ আসলো, সিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট আর অ্যাসিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিট। তাদের ডেফিনেশন গুলো আমরা পড়লাম, তাই তো? তাদের সার্কিট গুলো কিভাবে আঁকা হয়, কিভাবে কাজ করে আমরা তা দেখলাম, ক্লক সিগন্যাল কি সেটা বুঝলাম। তারপরে কি করলাম, আমরা অ্যাসিনক্রোনাইজ সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পল ল্যাচটা বুঝলাম ন্যান্ড আর নর গেট দিয়ে। এবার এর উপরে ভিত্তি করে আমি কিছু কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, দেখো এই কোশ্চেন গুলো তোমাদের আসতে পারে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো কিন্তু আসতে পারে, কি আছে, বা এই আমি যা করালাম এই পুরো টপিকটার উপর কি কি কোশ্চেন হতে পারে। দেখো, সিকোয়েন্সিয়াল সার্কিটের প্রকারভেদ,
প্রকারভেদ আমরা জানি, একদম পুরো বড়টা যদি তোমাদের 2 নাম্বারের আসে ছোট করে লিখবে, যদি বড় করে আসে তাহলে বড় করে লিখবে। কম্বিনেশনাল সার্কিট এবং সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে পার্থক্য। ডেফিনেশন আমি তোমাদেরকে বলে দিয়েছি, লজিক সার্কিটটা কিভাবে আঁকতে হয় সেটা আমি বলে দিয়েছি। তোমাদের কাজ থাকবে পার্থক্যটা নিজেরা করবে, কারণ যদি তুমি একটা জিনিসের ডেফিনেশন জানো সেখান থেকে পার্থক্য আশা করি তোমরা পেয়ে যাবে। কোনটা সিকোয়েন্সিয়াল সার্কিট আর কম্বিনেশনাল সার্কিটের মধ্যে যে পার্থক্যটা সেটা তোমরা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? পার্থক্যটা পেয়ে গেলাম। তারপরে কি আছে দেখো, সমলয় আর অসমলয়, অর্থাৎ কি ইংলিশটা জানতে হবে। সিনক্রোনাইজ আর অ্যাসিনক্রোনাইজ সার্কিটের মধ্যে পার্থক্য সেম, আমি ডেফিনেশন বলে দিয়েছি। পার্থক্যটা আশা করি তোমরা পেয়ে যাবে, দুটো ডেফিনেশন আছে, ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে, এই কোশ্চেনগুলো কিন্তু আসে পরীক্ষাতে। তারপরে কি বলেছে, সিনক্রোনাইজ এবং অ্যাসিনক্রোনাইজ সার্কিটের ব্যবহার ও সীমাবদ্ধতা লেখো। ব্যবহার কোথায় কোথায় হয় এবং সীমাবদ্ধতা কোথায় কোথায়, এগুলো তোমরা করবে। এটা তোমাদের HW থাকবে, HW থাকবে। তোমরা খাতায় ফার্স্টে আমি যা করালাম সেটা নোট ডাউন করবে, তারপরে এই কোশ্চেনগুলো সলভ করবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি তোমাদের কোশ্চেন সলভ করতে গিয়ে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, নেক্সট ক্লাসে আমি সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করে দেব। কিন্তু তার জন্য কি করতে হবে, তোমাদেরকে কমেন্ট করে আমাকে জানাতে হবে তোমাদের সমস্যা কি, তবে গিয়ে আমি নেক্সট ক্লাসে সেই সমস্যাটা নিয়ে আলোচনা করতে পারবো। ঠিক আছে? এখানে দেখো আরো কি রয়েছে, ব্যাখ্যা করো নর বেসড এসআর ল্যাচ ডায়াগ্রাম এন্ড ট্রুথ টেবিল এবং ট্রুথ টেবিল, যেটা আমি দেখালাম একদম পুরো ব্লক ডায়াগ্রামটা আঁকতে হবে, সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে, তারপরে ট্রুথ টেবিলটা লিখতে হবে। এখানে একদম পুরো তোমরা যদি পুরো প্রপার ঠিক করো না, তাহলে একদম পুরো পুরো নাম্বার, মানে শুধু ছবি টবি এঁকে তোমরা নাম্বার পেয়ে গেলে, কোনো লিখতেই হলো না, এটাতে টাইম কম, মানে জাস্ট ছবি আঁকলাম, ট্রুথ টেবিলটা লিখলাম, নাম্বার পেয়ে গেলাম। এটা কিন্তু বড়, মানে বেশি নাম্বার আসে এটাতে, বেশি বড় যেগুলো তোমার 3 থাকবে 4 থাকতে পারে, তাই না? তারপরে আরেকটা আছে কি, ন্যান্ড গেটের সাহায্যে, যে ন্যান্ড বেসড এসআর ল্যাচ ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল আঁকা, সেটাও আমি দেখিয়ে দিয়েছি, ভালো করে প্র্যাকটিস করবে। এর বাইরেও এই 5টা প্রশ্ন আমি তোমাদেরকে বলেছি একদম কমন প্রশ্ন এটা এই টপিকটার উপর। এর বাইরেও আরো অনেক কোশ্চেন্স হয় এই টপিকগুলোর উপরে, ঠিক যেইটুখানি আমি করেছি তার উপরে। তোমাদের কাজ থাকবে বিভিন্ন জায়গা থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হোক বা কোশ্চেন ব্যাংক হোক, এই টপিকের উপরে, শুধুমাত্র এই টপিকের উপরে যে কোশ্চেনগুলো তোমাদের চোখে পড়বে সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে। প্রথমে ভালো করে আমরা কনসেপ্টটা বুঝে নেব, তারপর আমরা কোশ্চেনটা সলভ করব। কারণ ক্লাস 12-এ তোমাদের যে বোর্ড এক্সাম হবে সেখানে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো ভালো করে জানতে হবে। কোশ্চেন অ্যান্সার ভালো করে, আমরা যত বেশি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব তত আমাদের কি হবে, আমাদের উত্তরগুলো আমাদের ভালো করে মনে থাকবে। এবার যখন তোমাদের পরীক্ষা দেবে তখন কি হবে, কোশ্চেন দেখবে ফটাফট অ্যান্সার করে দেবে। বুঝতে পারলে? সুতরাং এরপরেও তোমাদের কাজ কি থাকবে, আরো বেশি বেশি করে কোশ্চেন তোমরা সলভ করবে এই টপিকটার উপর, এবং কোশ্চেনে যদি কোনো কোথাও সমস্যা হয় সলভ করতে গিয়ে, বা যে কোনো ধরনের তোমাদের যা যা সমস্যা হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, এবং সেটার উপর ডিপেন্ড করে আমি যখন নেক্সট ক্লাস নেব ফার্স্টে আমি তোমাদের আগে প্রবলেমগুলো সলভ করব, তারপরে কিন্তু আমি নেক্সট ক্লাসে যাব। ঠিক আছে? নেক্সট ক্লাসে যাব। তাহলে বোঝাতে পারলাম? ভালো করে তোমরা ক্লাসগুলো করবে, খাতা পেন নেবে, বসবে, সেশনটাকে দেখবে, বুঝতে না পারলে আবার রিপিট করে দেখবে, কোশ্চেন অ্যান্সার সলভ করবে, এবং ভালো করে খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার সলভ করবে, বারবার বলছি কোনো ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি আসছি আবার নেক্সট ক্লাসে সেই প্রবলেমগুলো তোমাদের সলভ করে দেবো। আর আজকে তাহলে এইটুখানি রইলো, তোমাদের যা যা করালাম ভালো করে পড়ে নেবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।